রাত তখন প্রায় 11টা। ইরফান বাড়ি ফিরেছে। আসার সময় তার মাকে মায়রার কথা জিজ্ঞেস করলে তার মা জানায় মায়রা না খেয়ে ঘুমিয়েছে। ইরফান মায়রার জন্য তার মাকে খাবার দিতে বললে তিনি মায়রার জন্য একটি প্লেটে খাবার বেড়ে ইরফানের হাতে দেয়। ভদ্রমহিলা মায়রার প্রতি ছেলের যত্নে ভীষণ আপ্লুত হয়। সে মা হিসেবে চাইতো তার ছেলে মায়রাকে মেনে নিক, একটু ভালোভাবে সংসার করুক, কিন্তু তিনি যতটা চাইতেন ইরফান তার ভাবনার চেয়েও অনেক উপরে। ইরফান ঘরে এসে মায়রাকে এলোমেলোভাবে ঘুমাতে দেখল। হাতের প্লেট বেড সাইড টেবিলের ওপর রাখে। এগিয়ে এসে মায়রার গলা চেক করলো ঘেমেছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে এসে ফ্রেশ হতে গেল। প্রায় মিনিট 10 সময় নিয়ে শাওয়ার শেষ করে। একটি কালো গ্যাবার্ডিন প্যান্ট পরল, গায়ে কিছু জড়ালো না। এগিয়ে এসে এক পা মাটিতে রেখে আরেক পা ভাঁজ করে মায়রার পাশে বসে। ডান হাত বাড়িয়ে মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান এগিয়ে এসে মায়রাকে দু হাতে আগলে নিয়ে ঘুমন্ত মায়রাকে বসিয়ে তার সাথে জড়িয়ে ধরে। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে আবারও ইরফানের বুকে আরাম করে ঘুমায়। ইরফান মায়রার মুখ উঁচু করল। মায়রা শুকনো ঠোঁট জোড়ায় একটা চুমু খেয়ে আলতো কামড় দেয়। মায়রা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙেছে বোধহয়। বিরক্তি ভরা ঘুমো ঘুমো চোখ মেলে তাকায়। মুখের সামনে ইরফানকে দেখে সোজা হয়ে বসে। ইরফান কিছু বলল না, মায়রাকে ছেড়ে দেয়। মায়রা তার ডান হাত ঠোঁটে বুলিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, মনে হচ্ছে আমাকে তেলাপোকা কামড়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। অতপর মুখবয়ব স্বাভাবিক করে মায়রার দিকে চেয়ে বলে, স্টুপিড, আমার এখানে তেলাপোকা কোথা থেকে আসবে? কথাটা বলে বেডসাইড টেবিলের ওপর থেকে ভাতের প্লেট নেয়। মায়রা দু হাতে চোখ ডলিয়ে ইরফানের দিকে একটু এগিয়ে যায়। এরপর তার দু হাতে ইরফানের দুগাল ধরে ইরফানের মুখ তার দিকে ফিরিয়ে বলে, আমি কি বলেছি ওটা আসল তেলাপোকা? ওটা হলো নকল তেলাপোকা। সে দেখতে মূলত ইংরেজ সাদা বিলাইদের মতো, আর স্বভাব তেলাপোকাদের মতো কুটুস কুটুস করে কামড়ানো। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়। মায়রা কথাগুলো বলে ইরফানের গাল ছেড়ে দেয়। এরপর ইরফানের বাহুতে কপাল ঠেকিয়ে মিটিমিটি হাসে। ইরফান মায়রার দিকে চেয়ে বলে, বাদরামিগুলো পুরো বডিতে ট্যাটু বসানো স্টার্ট করব। মায়রা কিছু বলল না। ইরফান ভাত মাখিয়ে মায়রার সামনে এক লোকমা ধরলে মায়রা অবাক হয়ে বলে, আপনি খাবেন না? ইরফান মায়রার মুখে খাবার তুলে দিয়ে ছোট করে বলে, শুদ্ধ আর ফাইজের সাথে খেয়েছি। মায়রা মুখের ভাত চিবোতে চিবোতে একটু মন খারাপ করে বলে। ও, ইরফান বাঁ হাতে মায়রাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর মুখ এগিয়ে নিয়ে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, মানে সে খাচ্ছে আর এই লোক কি শুরু করল। ইরফান মায়রার মুখ থেকে একটা মাংস তার মুখে নিয়ে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা কপাল চাপড়ায়। এই লোকটা আসলেই এক নম্বরের পাগল। ইরফান মায়রার মুখে তার দিকে ফিরে মৃদুস্বরে বলে, সরি বউ, আর কখনো বাইরে খাবো না। মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। মায়রা ইরফানের জন্যই না খেয়ে ঘুমিয়েছিল, ইরফানের সাথে খাবে বলে। ইরফান খেয়ে এসেছে শুনে একটু মন খারাপ হয়েছিল। ইরফান সব বুঝে গেল। মায়রা বলার মতো কিছু পায় না। ইরফান ধীরে ধীরে মায়রাকে সবটুকু ভাত খাইয়ে দেয় নিজ হাতে। এরপর হাত ধুয়ে এসে মায়রার পাশে বসলে মায়রা এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান মৃদু হাসল, দু হাতে মায়রাকে জড়িয়ে নেয়। মায়রা ইরফানের উদাম বুকে কয়েকবার নাক ঘষে। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে, একটা কথা বলি। ইরফান ছোট করে বলে, বলো। মায়রা কেমন করে যেন বলে, আপনি আমাকে আগে মারতেন কেন শিশরাজ? ইরফান অসহায় চোখে তাকালো। মায়রা সেই আগের ইরফানের সাথে এই ইরফানকে মেলাতে পারে না, এই জন্যই এমন প্রশ্ন করেছে। কথাটা বলে মায়রা চোখ বুজে নেয়। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, আপনি আমাকে আগে মারতেন কেন শিশরাজ? ইরফান মায়রাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। মায়রার কাঁধে চুমু এঁকে বলে, সরি বার্ড ফ্লাওয়ার, আমি রাগ কন্ট্রোল করতে পারতাম না, অ্যান্ড চঞ্চল মেয়েদের আমি টলারেট করতে পারতাম না। বাট ইউ আর এ ম্যাজিক্যাল গার্ল। বার্ড ফ্লাওয়ারের সংস্পর্শ আমার রাগ কমিয়ে দিয়েছে, আমার অপছন্দের মানুষকে টলারেট করতে শিখিয়েছে। তুমি আমাকে পানিশমেন্ট দিতে চাও তো বার্ড ফ্লাওয়ার? কথাগুলো বলে ইরফান মায়রার দিকে তাকালে দেখলো মায়রা ঘুমিয়ে গিয়েছে। একটু পর মনে হলো মায়রা কি যেন বিড়বিড় করে। ইরফান কান পাতলে এলোমেলো কণ্ঠে শুনতে পায়, শিশরাজকে পানিশমেন্ট দিতে চাই।
ইরফান মায়ের কথায় হেসে ফেলল। মায়ের ঘুমের মাঝে কথা বলার হ্যাবিটটা অনেক দিন পর দেখল। মায়ের এই হ্যাবিটটা ইরফানের বেশ ভালো লাগে। মায়েরাকে বুকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, দিয়ে দিব পানিশমেন্ট। পরদিন সকাল সকাল সামিয়া তার মামার বাড়ি থেকে বেরিয়েছে। ঘড়িতে তখন 9:10। সামিয়া তার মামা মামিকে না বলে বেরিয়ে এসেছে। অনেকটা পথ এসে তার মামিকে কল করে বলে দিয়েছে সে শহরে ফিরে যাচ্ছে। এখান থেকে আর কোনো রিস্ক নিতে চায় না সে। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠে বসে সামিয়া। আর 15 মিনিট পর বাস ছাড়বে বলেছে। নাসিমকে সকাল সকাল তার মা বাড়ি থেকে বেরোতে দেখে। তিনি এগিয়ে এসে বলেন, কোথায় যাচ্ছিস বাবা? নাসিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গত রাত থেকে তার মায়ের সাথে কথা বলেনি সে। প্রচণ্ড রেগে আছে তার মায়ের ওপর। তাকে না জানিয়ে কি করে বিয়ের ব্যাপারটা এতটা এগোতে পারল? তার মা কি জানে না তার সিচুয়েশন? আবারও মায়ের ডাকে নাসিম পিছু ফিরে তাকালো। তুই কি আমার উপর রাগ করেছিস বাবা? আমার কি ইচ্ছে করে না ছেলের বউ ঘরে আনতে? কেন এমন জেদ করছিস বলতো? কোথায় যাচ্ছিস? না খেয়ে দে। নাসিম শক্ত গলায় বলে, বিষ আনতে যাচ্ছি, খাবারে মিশিয়ে খাইয়ে দিও, তাহলে আর আফসোস হবে না ছেলের বউয়ের জন্য, কারণ আমি তো বেঁচেই থাকবো না। মুহূর্তে নাসিমের মায়ের চোখ জোড়া ভরে ওঠে। ভারী গলায় ডাকে, নাসিম। নাসিম চোখ বুঝল। রাগ সংবরণ করে মৃদুস্বরে বলে, সরি মা। একটু থেমে আবারও বলে, বিয়ে শব্দটা আমার সামনে উচ্চারণ করে পুরনো ঘা আর তাজা করে দিও না প্লিজ। কথাটা বলে হন হন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাসিমের মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলের জীবন কি আর গোছানো হবে না? নাসিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। তার অফিসের লোককে কল করে জানিয়েছে তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়া আসার অভ্যাস নাসিমের আগে থেকেই আছে। মাঝে মাঝে গাড়ি ছাড়া এভাবেও ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়ল, যেদিন সে মাইরার পাশের সিটে বসায় মাইরা চেঁচিয়ে উঠেছিল। এরপর সে সিট এক্সচেঞ্জ করেছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে মাইরার দিক থেকে কখনো কোনো সায় পায়নি। তবে সে সবসময় মাইরাকে নিয়েই ভাবত, সবটা সময়। কিন্তু তখন জানতো না মাইরা তারই বন্ধুর ভালোবাসার সাথে বউ। ভাবনাগুলো চেপে বাসে উঠে বসলো। এগিয়ে গিয়ে সিট নম্বর অনুযায়ী একটি ফাঁকা সিটে নাসিম বসে পড়ে। কেউ পাশে বসায়। সামিয়া চোখ মেলে পাশে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে বসছেন কেন? নাসিম বাম দিকে সামান্য ঘাড় বাঁকিয়ে বলে, এটা আমার। সামিয়াকে দেখে থেমে যায়। আরে, এটা সেই মেয়ে না যে গত রাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছিল? হ্যাঁ, সেই মেয়েই তো। কিছু বলল না, সোজা হয়ে বসে গলা ছেড়ে বলে, এটা আমার সিট। সামিয়া কিছু বলল না, জানালার দিকে আরেকটু চেপে বসলো। নাসিম ব্যাপারটা বুঝতে পেরে সেও ডান দিকে আরেকটু সরে বসলো। ডান পা খানিকটা বেরিয়ে আছে। এভাবেই থাকলো নাসিম। সামিয়া যদিও আর চোখে দেখছে, কিন্তু কিছু বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ায় আর মানুষ ছিল না, এই লোককে এখানে বসতে হলো। তার চেয়েও বড় কথা, কোনো মেয়ে ছিল না। অসহ্য লাগলো সামিয়ার। কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। কয়েক সেকেন্ডের মাঝে বাস ছেড়ে দেয়। সামিয়া জড়সড় হয়ে বসেছে। জানালা খুলে রাখায় মৃদু হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে সামিয়া নাসিমের গা ছুঁয়ে দেয়। বাস চলতে থাকে। সামিয়ার দৃষ্টি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাত দৃষ্টিতে চলমান মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। সামিয়া আর চোখে নাসিমের দিকে তাকালে দেখল নাসিম সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবদ্ধ করে। রাতে ঠিক করে ঘুম না হওয়ায় সামিয়ার চোখে ঘুম ধরা দেয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝে সামিয়া ঘুমিয়ে যায়। এদিকে নাসিমেরও একই অবস্থা। কখন ঘুমিয়েছে বুঝতেই পারিনি। হঠাৎই বাসের ঝাঁকুনিতে নাসিম সামিয়া দুজনেরই মাথায় একসাথে ধাক্কা লাগে। ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। সামিয়া নাসিম দুজনেই কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখ মেলে তাকালে দুজনের চোখাচোখি হয়। ব্যাপারটা কি হয়েছে কেউই ঠিক করে বুঝতে পারছে না। যখন বুঝলো দুজনেরই মাথা একসাথে ঠেকিয়ে আছে, নাসিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশে ডলে। অনেক ব্যথা পেয়েছে বেচারি।
নাসিম আর চোখে দেখলো সামিয়া মাথা ডলছে। সে গলা ছেড়ে বলে, সরি। সামিয়া মৃদুস্বরে বলে, আমিও সরি। নাসিম আর কিছু বলল না। সামিয়া বাম দিকে সিটে মাথা এলিয়ে রেখে চোখ বুজল। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে যায়। নাসিম ঘুমায়নি, হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। সামিয়া বোধহয় ঘুমিয়েছে। রাস্তার মোড় ঘুরতে গিয়ে সামিয়া ঘুমের ঘোরে এবার নাসিমের সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। বেচারির ঘুম তো ভেঙেছেই, সাথে নাসিমের অদ্ভুত দৃষ্টি দেখে মেয়েটি লজ্জায় নুয়ে পড়ে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি সরি, আসলে ঘুমে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করে প্রশ্ন করে, বিয়ে ভেঙে বিয়ে ভেঙে দিয়ে বলেছিলে কেন? সামিয়ার সাথে সাথে মাথা তুলে ও নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে না। আর কারণটা সে নাসিমকে কি করে বলবে, যেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড। সামিয়া নাসিমকে শুদ্ধ ফ্রেন্ড হিসেবে চেনে, তবে নাসিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল এটা সে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাসিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের সাথে শুনেছিল নাসিম মাইরাকে পছন্দ করত। তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানে না, কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মাইরাকে পছন্দ করার পরও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুত লেগেছে। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে, বলছো না যে? সামিয়া জবাব দেয়, আপনি মাইরাকে ভুলে গিয়ে মুভ অন করেছেন, কিন্তু সবাই তো এক নৌকার মাঝি নয়, আমার নৌকা আলাদা। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের দিক থেকে। নাসিম অবাক হয়ে বলে, হ্যালো মিস, আমি বিয়েতে সম্মতি দিতে এতক্ষণে তুমি আমার বউ থাকতে। সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করল, জি, সম্মতি না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফোঁস করে শ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলে, মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এত দূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি যে নৌকায় কেউ কখনো উঠতে পারে না। সামিয়া মলিন মুখে প্রকৃতি দেখে কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝলো শুদ্ধর ফ্রেন্ড নাসিমের তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রূপ করলো না, ভাবলো না একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখে, যেখানে সে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ? চাইলেই ভুলে যাওয়া যায়, মুখে যায়, মনে নয়। নাসিম প্রশ্ন করে, তুমি পড়াশোনা করছো? সামিয়া মৃদুস্বরে বলে, জি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমার ব্যাপারে কিভাবে জানলে? সামিয়া নাসিমের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলে, আমার কাজিনদের থেকে শুনেছি, আর মাইরা তো আমাদের গ্রামেরই মেয়ে। নাসিম সাথে সাথে প্রশ্ন করে। বাবিডল জানে। সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্নটা করল। সামিয়া জিজ্ঞেস করে, বারবি ডলকে? নাসিম চুপ থাকলো। সামিয়া হয়তো বুঝলো, তাই আর জিজ্ঞেস না করে উত্তর করল, আমি এসব ব্যাপারে জানি না, তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবি ও জানে না। নাসিম কিছুটা বিব্রত বোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাসিম আবারও প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ড আছে? সামিয়া মৃদু হেসে বলে, জি। নাসিম চোখ বুজে বলে, ওহ ওকে, নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশন। বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়ই। ছেলেটার ভাগ্য আছে বলতে হবে। সামিয়া ঘাড় ফিরিয়ে নাসিমের দিকে তাকায়, অতঃপর বলে, সে বিবাহিত? সামিয়ার কথাটা শুনে নাসিম ভ্রু কুঁচকাল। একটু পর চোখ মেলে সামিয়ার দিকে তাকিয়ে বলে, এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রূপ করল। মেয়েটির মন খারাপ হয়, নিজেকে সামলে বলে, ঠিক যেমন আপনি। নাসিম থতমত খেকায়, গলা ছেড়ে বলে, ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাকে তোমাকে একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাট আমি ছেলে,
আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। সামিয়া কিছু বলল না। নাসিম আবারও বলে, তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। সামিয়া মৃদু হেসে বলে। আপনি পারবেন? নাসিমের মুখ আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বারবি ডলের একটা কানেকশন ছিল তার লাইফে, আর এখন বিয়ের সাথে বিষের কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকলো। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তে ধীরে বাস থেকে নেমে যায়। মাইরা কলেজ শেষে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আজ মিলা কলেজে আসেনি বলে মাইরার মুড অফ। পরিচিত কাউকে দেখে মাইরা সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে, সামিয়া আপু কেমন আছো? সামিয়া মাইরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আজ সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে উঠায় তাড়াহুড়ে খুচরো টাকা নেয়নি। দুটো 500 টাকার নোট নিয়ে বেরিয়েছে। যখন রিকশায় এসে বেকায়দায় পড়েছে। অতপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা, তোমার কাছে খুচরো 40 টাকা হবে বোন? মাইরা অসহায় কণ্ঠে বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে, হয়তো এটা চলবে না। 500 টাকা তো আমার কাছেও আছে, এটা হবে না। রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আশেপাশের দোকানে দেখি পাই কি না। মাইরা মেথে মাথা নেড়ে বলে। আচ্ছা আপু। মাইরা এক সাইড দিকে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরো চায়, কিন্তু সবার একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে কি করবে এখন? এই 500 টাকা দিয়ে দিবে? সে কত হিসাব করে দিন চালায়, 50 টাকাও কত সেভ করে, সেখানে পুরো 500 টাকা গচ্ছা যাবে। ভাবনার মাঝে কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। সামিয়া ভাবনা রেখে দ্রুত পায়ে নাসিমের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আমাকে 40 টাকা ধার দিতে পারবেন? নাসিম ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ পেয়ে কি পিছু ফিরে তাকালে সামিয়াকে দেখে অবাক হয়। আরও বেশি অবাক হয় তার কাছে 40 টাকা চাওয়ায়। ফোনে কথা বলা শেষ করে মৃদুস্বরে বলে, বুঝলাম না। সামিয়া হাত দিয়ে দাঁড় করিয়ে রাখা রিক্সাওয়ালাকে দেখিয়ে বলে, তার কাছে খুচরা না থাকায় ভাড়া দিতে পারছে না। নাসিম কিছু বলল না। এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে 40 টাকা বের করে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। সামিয়া নাসিমের পাশে দাঁড়িয়ে ছোট করে বলে, ধন্যবাদ। এরপর নাসিমের দিকে তার হাতে থাকা 500 টাকা বাড়িয়ে দিয়ে বলে, আপনি এখান থেকে 40 টাকা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন। নাসিম তার ওয়ালেট পকেটে রাখতে রাখতে সামিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মৃদুস্বরে বলে, লাগবে না। সামিয়া মাথা নেড়ে বলে, না না, এমন করবেন না, আমি ঋণী হয়ে যাব আপনার কাছে। নাসিম হাত ঘড়িতে একবার সময় দেখল। সে অফিসের একটা কাজে এখানে এসেছিল। কাজটি করে দ্রুত ফিরতে হবে। আগামীকাল ফ্লাইট। কিছু একটা ভেবে সামিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি কাউকে হেল্প করে সেটা ফেরত নিই না। একটু থেমে আবারও বলে, আমার মনে হয় আমার একই নৌকার মাঝি। এটা সকালে প্রুভ হয়েছে। সেই হিসেবে ধরে নাও উই আর জাস্ট ফ্রেন্ড, তাই এই হেল্প নর্মাল। এইটুকু বলতেই নাসিমের ফোনে আবারও কল আসলে সে এক্সকিউজ মি বলে সামিয়ার পাশ কাটিয়ে চলে যায়। সামিয়া হাতের টাকা তার ব্যাগে রেখে উল্টো ঘুরতে গিয়েও ঘুরল না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গিয়েছে। শুধু পরিচিত না, ভীষণ পরিচিত। মনের ঘরে বাস করা সাহেব। শুধু ফারার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারার চোখে মুখে ক্লান্তি। ভার্সিটির ক্লাস করে মেয়েটির ক্লান্ত হয়ে গিয়েছে। শুদ্ধ বা হাতে ফারাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, খারাপ লাগছে পাখি? ফারা শুদ্ধর দিকে তাকিয়ে বলে, লাগবে, কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হবে। শুদ্ধ চারপাশে ঘাড় বাঁকিয়ে বলে, তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারায় আমার মনটা পুড়ে যাচ্ছে গো পাখি। ফারা ভ্রু কুচকে বলে, তোমার স্পেশাল আইসক্রিম তুমিই খাও, আমি নর্মাল আইসক্রিমই খাবো। শুদ্ধ আফসোসের সুরে বলে, না না, এসব কি বলো? বউ মানে স্পেশাল। স্পেশাল বউকে নর্মাল আইসক্রিম খাওয়ানো যায়, কিন্তু এসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে পাখি?
পার্কে বেশি পাওয়া যায়। ফারা ভ্রু কুচকে বলে। মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে। পাখি তো পার্কে বেশি থাকে মেবি। স্পেশাল আইসক্রিম পাখির পেছনে ছাড়া পাওয়া যায় না, বুঝো নাই পাখি? ফারা চোখ মুখ কুচকে নেয়, শুদ্ধর বাহুতে কয়েকটা থাপ্পড় মেরে বলে। ছি, তুমি জীবনে ভালো হবে না। আমার আইসক্রিম খাওয়ার মোডটাই নষ্ট করে দিল। খাবই না আর। কথাটা বলে থুপধাপ পা ফেলে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারা। শুদ্ধ হাসলো, কিছু বলল না। দোকান থেকে দুটো আইসক্রিম কিনে ফারার পিছু যায়। ফারা গাড়িতে উঠে বসেছে। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফারার সামনে আইসক্রিম বাড়িয়ে দিলে ফারা রেগে বলে। এগুলো কি নিয়ে যাবে তুমি? খাবার রুচি নষ্ট করে দিয়ে এখন বমি করতে চাইছো? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। ভালোবাসি তো, নর্মাল আইসক্রিম চাইলে নর্মাল আইসক্রিম এনে দিলাম। নাও পাখি বউ, খেয়ে নাও। ফারা আইসক্রিম দুটো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর ঠাস করে রেখে বলে। তুমি কিনেছো, তুমিই খাবে। আমার মুখের খাবার কেড়ে নেয় তোমার কাজ। শুধু ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটিমিটি হেসে বলে। স্পেশাল আইসক্রিম না খাওয়ানোর আফসোসে বউটা এত রাগ করছে, কি যে করি। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আর চোখে ফারাকে দেখে বলে। রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলা চোখ দেখলে প্রবলেম হয় পাখি। বেডরুমে গিয়ে আমাকে খাবে কেমন? ফারা দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। তার নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। শুদ্ধ গাড়ির গ্লাস দুটো তুলে দিয়ে এগিয়ে এসে ফারার ঠোঁট ছোড়ায় কয়েকটা শুকনো চুমু খেয়ে গালে গাল ঘষে মৃদুস্বরে বলে। এভাবে তাকালে ফারা পাখিকে আগুন সুন্দরী লাগে। আমার সত্যি প্রবলেম হয় পাখি। শুদ্ধর কথা বলার ধরনে ফারা লজ্জা পায়। শুদ্ধ মৃদু হাসল, আর কিছু বলল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সামিয়া ভেজা চোখে শুদ্ধ আর ফারাকে পুরোটা সময় দেখল। গাড়ির ভেতর ওঠার পর আর দেখতে পায়নি। এই আবদ্ধ গাড়িতেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। শুদ্ধর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় 1 বছরের মাথায় শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তাও আবার সেই মেয়েটার সাথে যে শুদ্ধর বউ। তার খারাপ লাগা শোভা পায় না, কিন্তু মন কি মানে? ভাবনার মাঝে কখন যে রাস্তার অনেকটা মাঝখানে চলে এসেছে মেয়েটি বুঝতেই পারিনি। পেছন থেকে মনে হলেও মাইরার চিৎকার শুনতে পায়। সামি! বাকিটুকু আর শুনতেই পায় না, যেন ডাকটুকুও থেমে গেল। সামিয়ার চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলকে সামিয়ার স্থান হয় কয়েক হাত দূরে। একটি বড়সড় মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েছে পিচ ঢালা রাস্তার উপর। মেয়েটির মনে হলেও দুনিয়া থেমে গিয়েছে। নড়চড়বিহীন দেহ পিচ ঢালা রাস্তার উপরে পড়ে রইল, স্থির দৃষ্টি নিবদ্ধ শুদ্ধদের ছুটে চলা গাড়িটির দিকে, যে গাড়ি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। সামিয়া চোখ জোড়াও বুঝে আসলো। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে বেরিয়ে আসলো। সাহেব, ভালো থাকবেন। কথাটুকু বলেই চোখ জোড়া বুঝে নেয়। মায়েরা দৌড়ে এসে সামিয়ার পাশে বসে। মেয়েটির পুরো শরীর কাঁপছে। এই তো একটু আগেই একটি সুস্থ সবল সামিয়ার সাথে কথা বললেও মায়েরা, মাত্র কয়েক মিনিটের মাঝে কি হয়ে গেল? মায়েরা নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখলেও সবাই চেয়ে আছে, কেউ এগোয় না। মায়েরা কাঁদতে ইচ্ছে করল। এরা মানুষ না জানোয়ার? শহরের মানুষেরা কি এমনই হয়? মায়েরা সামিয়ার গালে হাত দিয়ে ডাকতে লাগলো। আপু, সামি আপু, প্লিজ চোখ খোলো। সামিয়া চোখ খোলে না, কিন্তু থেকে থেকে কেমন ভারী নিঃশ্বাস ফেলে। মায়েরা সামিয়ার পাশে থেকে উঠে দুপা সামনে এগোলে নাসিমকে দেখে কান্নামাখা গলায় বলে। ভাইয়া, একটা হেল্প করুন প্লিজ। নাসিম ঢোক গিলে কোনো রকমে বলে। কি হয়েছে বাবি? বাকিটুকু আর বলল না। মায়েরা নিজেই দৌড়ে সামিয়ার কাছে এসে সামিয়ার পাশে বসে বলে। ভাইয়া, সামি আপুকে হসপিটালে নিতে হবে। আপু কথা বলছে না। আপুকে হসপিটালে নিয়ে চলুন না ভাইয়া। নাসিম দৃষ্টি নিচু করলে রক্তাক্ত সামিয়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই তো কয়েক মিনিট আগেই মেয়েটি তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইলো। এটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মায়েরা নাসিমকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নাসিমের সামনে এসে অনুরোধের স্বরে বলে। ভাইয়া, আপনি অন্তত দয়া করে আপুকে হসপিটালে নিয়ে চলুন। এখানে কেউ এগিয়ে আসছে না। চলুন প্লিজ, লেট করলে আপুর কিছু হয়ে যাবে তো। নাসিমের সম্বিত ফিরে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে। নিজের সকল জড়তা কাটিয়ে রক্তাক্ত আদমরা সামিয়াকে কোলে তুলে নেয়। এরপর দ্রুত পায়ে তারা গাড়ির দিকে এগিয়ে যায়। সামিয়ার বাঁ হাত ছেড়ে দেয়া, নাকে মুখে রক্তের ছিটে ফোটা।
মাইরা নাসিমের পিছু পিছু দৌড়ায়। নাসিম তার ব্যাক সিটের দরজা খুলে সামিয়াকে শুইয়ে দেয়। মাইরা নিজে থেকে সামিয়ার মাথার কাছে উঠে বসে। সামিয়ার মাথাটা নিজের কোলে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলুন প্লিজ। নাসিম মাইরার দিকে তাকালো। মাইরার চোখে পানি। নাসিম অবাক হলো। সামিয়ার সাথে মাইরাকে কখনো দেখেনি, অথচ মাইরা এই মেয়েটার জন্য এত ভাবছে কেন? ভাবনা রেখে দ্রুত গাড়িতে উঠে বসে। মাইরা সামিয়ার গালে হাত দিয়ে একটু পর পর ডাকে, সামিয়া আপু, এই সামিয়া আপু, ঠিক আছো? একটু আগেই তো আমার সাথে কথা বললে, সামিয়া আপু। নাসিম গাড়ির স্পিড বাড়ায়। সামনের আয়নায় একবার দৃষ্টি পড়লে মাইরার কান্নামাখা মলিন মুখ দেখল। মাইরার কণ্ঠ কানে বাড়ি খায়, সামিয়া আপু, ও সামিয়া আপু। নাসিম বিড়বিড় করে উচ্চারণ করে, সামিয়া। এরপর মৃদুস্বরে বলে, মেয়েটি কে? মাইরা সামিয়ার দিকে চেয়েই বলে, এটা তো সামিয়া আপু, আপনার বন্ধু শুদ্ধ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল। আপনি চিনেন না আপুকে? কথাটা বলে মাইরা আবারও সামিয়াকে ডাকে। নাসিমের চোখে মুখে আরও বিস্ময় ভর করে। শুদ্ধর সাথে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল? আর মেয়েটি? নাসিম আর ভাবতে পারল না। হসপিটালে এসে সামিয়াকে ওটিতে নিতে হয়। মেয়েটির অবস্থা গুরুতর। মাইরার টেনশনে মাথা কাজ করছে না। হঠাৎই মনে পড়ল ইরফান তাকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না। তাকে না খুঁজে পেয়ে ইরফানের অবস্থা কি হবে? কি করবে এখন? কিছুটা দূরে নাসিমকে দেখে মাইরা এগিয়ে গেল সেদিকে। এরপর মৃদুস্বরে বলে, ভাইয়া আপনার ফোনটা একটু দেবেন? ভাই নাসিম ঘাড় ঘুরিয়ে একবার মাইরার দিকে তাকায়, সাথে সাথে দৃষ্টি নিচু করে বলে, ফোন নেই। তখনই নাসিমের ফোন বেজে ওঠে। মাইরা অদ্ভুতভাবে তাকায় নাসিমের দিকে। নাসিম কিছুটা বিব্রত হয়, তবে সে মাথা তুলল না। ফোন বের করে কলে কথা বলে পকেটে ফোন রেখে দেয়। মাইরা আবারও বলে, ফোনটা একটু দিন না, 2 মিনিট পরেই দিয়ে দিচ্ছি। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বারবিটলের এভাবে বলা কথা তাকে কতটা কষ্ট দিচ্ছে মেয়েটি যদি জানতো। নিজেকে সামলায়। গলা ভিজিয়ে শক্ত কণ্ঠে বলে, সরি, দিতে পারবো না। কথাটা বলে নাসিম ঠোক গিলল, যেন একটা বড়সড় কাটা গিলে ফেলেছে। মাইরা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুত কেন? ইনি না ইরফানের ফ্রেন্ড? তাহলে এমন অদ্ভুত কেন বুঝল না। কোথায় ভাবলো ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু সে তো ফোনই পাচ্ছে না। এখন ইরফানকে কিভাবে বলবে? সে হসপিটালে। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালে ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুত পায়ে তার দিকেই আসছে। মাইরা মৃদুস্বরে বলে, শিশরাজ। নাসিম মাইরার বলা আনকমন নিকনেমটি শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ঢোক গিলে। মাইরা ইরফানের দিকে এক পা বাড়ানোর আগেই ইরফান মাইরাকে দুহাতে চাপটে ধরে তার বুকে। নাসিম দেখল ইরফানের দুহাতের বন্ধনীর মাঝে মাইরাকে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েক পা বাম দিকে সরে দূরে গিয়ে দাঁড়ায়। ইরফান মাইরাকে শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে তোমার? তুমি কি সিক? মাইরা ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরার সাদা হিজাবে রক্তের ছিটে ফোঁটা দেখে ভীতর স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড বার্ড ফ্লাওয়ার? আর ইউ ওকে? কথাটা বলতে বলতে ইরফানের দৃষ্টি আটকায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নাসিমের ওপর। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। মাইরা কোনো রকমে বলে, না 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 না, আমি 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 ঠিক আছে, আমি তো। মাইরা কথা বলার মাঝে ইরফান নাসিমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এখানে কি করছিস তুই? মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলা কথাটুকু শেষ করতে পারে না। নাসিম ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, ইরফান আমি। ইরফান চিবিয়ে চিবিয়ে বলে, তোকে আমি খুন করবো নাসিম। নাসিম ঠোক গিলল। মাইরা একবার ইরফানের দিকে তাকায় তো আরেকবার নাসিমের দিকে। ইরফান মাইরার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মাইরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ইরফান মাইরার হাত শক্ত করে ধরল। মাইরা হাতে ব্যথা পায়। বা হাতে ইরফানের হাত ছাড়াতে চায়, তবে পারে না। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মাইরা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না। পেছন থেকে নাসিম অসহায় চোখে তাকায়। সে জানতো মাইরা তার ফোন থেকে ইরফানকে কল করলে ইরফান তাকে যাই বলুক মাইরাকে রেগে কি না কি বলবে। ইরফানের রাগ মাইরার জন্য তার ভয় লাগে। প্রথম মাইরাকে কত মারত, আজ আবার মারবে না তো? তার জন্য বারবিটল আবারও মার খাবে? নাসিম জড়তা নিয়ে বলে, ইরফান, ওকে কিছু বলিস না। ইরফানের সাথে সাথে পিছু ফিরে ভস্ম করে দেওয়া চোখে তাকায় নাসিমের দিকে। ইরফানের দৃষ্টিতে নাসিম থেমে যায়।
ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে। আমার ধৈর্যের পরীক্ষা দিস না নাসিম। নাসিম মাথা নিচু করে নেয়। মায়েরা কিছুই বুঝতে পারছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরফান মায়েরার হাত টেনে এগিয়ে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নাসিমের দৃষ্টিতে অসহায়ত্ব। ইরফান মায়রাকে নিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিলে মায়রা ইরফানের দিকে তাকায়, মিনমিন করে বলে। আপনার কি হয়েছে? ইরফান ডান হাত তুলে মায়রার গলা চেপে ধরতে গিয়েও আলগা করে ফেলে হাত, দাঁতে দাঁত চেপে বলে। ইউ নো বার্ড ফ্লাওয়ার, আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খুন করে ফেলি, বাট আই কান্ট, কজ ইউ আর মাই। ইরফান বলার আগেই মায়রা বলে ওঠে। হার্ট?